মিশন স্মার্ট টিভিতে সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। তীব্র তাপে পুড়ছে দেশ। আজ দেশের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে 43.8 ডিগ্রি সেন্টিগ্রেড। তাপপ্রবাহের উত্তাপ ছড়িয়েছে স্থানীয় রাজনীতিতেও, কোথাও সংঘর্ষ, কোথাও সংঘাত। এরই মধ্য দিয়ে গিয়েছে উপজেলা নির্বাচন নিয়ে অস্বস্তিতে বিএনপিও। আমরা এইসব নানান বিষয় নিয়ে আমরা উত্তর খুঁজব এবং বিশ্লেষণ করব। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন, আমরা শুরুতেই তাদেরকে পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশে আছেন ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং আমার সাথে আছেন কুদ্দুস আফরাদ, সিনিয়র সাংবাদিক। আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আলোচনায় ফিরতে চাই। আজকে আমরা আলোচনার যে শিরোনাম ঠিক করেছি, শিক্ষা প্রতিষ্ঠান খোলা বন্ধে সার্কাস। কি সার্কাস চলছে, কি হচ্ছে, একই সঙ্গে আবহাওয়া নিয়ে যে তীব্র উত্তাপ দেশের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে সেটি, এবং এর মধ্যে আসলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। আজকে আমরা শুরুতেই যেতে চাই ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, আপনাকে দিয়ে। আপনি যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, সেক্ষেত্রে আজকে মৌসুমের সর্বোচ্চ এবং দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা যেটি যশোরে পরিলক্ষিত হয়েছে, একই সাথে কাছাকাছি ঢাকা, সারা দেশের তাপমাত্রার যে রেকর্ড সেটিও কিন্তু খুব কাছাকাছি। আমাদের দেশে যেহেতু আর্দ্রতা খুবই বেশি, যার কারণে এই যে 43 ডিগ্রি বা 40 ডিগ্রি, এইটার অনুভবটা কিন্তু তার চেয়ে অনেক বেশি মাত্রায় অনুভূত হয়, যেটা আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়ে থাকে। একটি তাপ দুর্যোগ চলছে বলা যায়। তার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান মাঝখানে এক সপ্তাহ বন্ধ ছিল, আবার খুললো, আবার বন্ধ করা হলো, হাইকোর্টে একটি রিট হলো, হাইকোর্ট নির্দেশনা দিল, আবার সেই হাইকোর্টের নির্দেশনার পরও সেখানে আপিল করার কথা শোনা গেছে, আবার আপিল করবেন না শিক্ষামন্ত্রী বলেছেন। কি বলবেন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে? আসলে একটু আপনার শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক, সিনিয়র সাংবাদিক, এবং যারা এই মুহূর্তে আপনার এই জনপ্রিয় টেলিভিশনের জনপ্রিয় শো দেখছেন, তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। দেখেন, খুব অদ্ভুত লাগে যে আপনার মনে থাকবার কথা যে আমাদের তাপদাহ হয়তো এখন খুব বেশি অনুভূত হচ্ছে, বা আপনি যে সমস্ত কথাগুলো বলছেন সেগুলো বাস্তব। আমরা যখন ছাত্র ছিলাম 80-র দশকে, 70-এর দশকে, 90-এর দশকে, আমরাও কিন্তু স্কুল কলেজের ছাত্র ছিলাম। তাপদাহ যে খুব কম ছিল এখন থেকে এমনটি বলা যাবে না, রেকর্ড খুব কাছাকাছি ছিল। কিন্তু আপনার মনে থাকবার কথা যে স্কুল কলেজগুলো কিন্তু সকালে হতো। নির্দিষ্ট বছরের 3টি মাস এই সময়টাই, এই বৈশাখ জ্যৈষ্ঠী, যেটা আমরা বাংলা বলি আর কি, বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ়, এই মাসগুলোতে সকালবেলায় স্কুল হতো, 7টা থেকে শুরু হতো, 11টার মধ্যে শিক্ষা কার্যক্রমগুলো শেষ হয়ে যেত এবং ছেলেমেয়েরা, শিক্ষকরা নিরাপদে তাদের বাড়িতে অবস্থান করত। প্রশ্নটি হলো, সেটি কি খুব খারাপ ছিল? আপনি যেটা শিক্ষামন্ত্রীর কথা যেটা বললেন, কেন বাংলাদেশের সকল সমস্যার সমাধানে হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়, এটি আজকে খুবই অবাক করার একটি বিষয়। রাজনৈতিক সংকট, কোর্টকে হস্তক্ষেপ করতে হয়। আইনগত সংকট, কোর্টকে হস্তক্ষেপ করতে হয়। শিক্ষা প্রতিষ্ঠানের সংকট, কোর্টকে হস্তক্ষেপ করতে হয়। স্কুল কলেজ খোলা থাকবে কি থাকবে না, এটি তো হালকা করে ভাবার কিছু নেই। ইতিমধ্যেই অনেক মানুষ মারা গেছেন, অনেক মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন, এবং এটা অস্বস্তিদায়ক একটি আবহাওয়া সারা দেশে বিরাজমান। আপনি বলছেন যশোরে প্রায় 44 ডিগ্রি, 43.8 ডিগ্রি, তাই প্রায় 44। এত টেম্পারেচারে তো আমরা অভ্যস্ত নই। তো যদি অভ্যস্ত না হই তাহলে এটি একটি সংকট। তো সেই সংকট সমাধানে, দুর্যোগ সংকট, সেটা সমাধানে কেন মন্ত্রী মহোদয়কে যে এত অস্থিরতা দেখাতে হবে? উনি সিদ্ধান্ত নিতে পারছেন না শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা ভালো না খোলা রাখা ভালো। উনি তো মতামত দেবেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে এই টেম্পারেচার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নাকি সহনীয়। তো এটার জন্য তো বিশেষজ্ঞ আছে, উনি তো বিশেষজ্ঞ নন। তাহলে সেই বিশেষজ্ঞ আজকে কোর্টকে হতে হচ্ছে কেন? কেন কোর্টকে রিট করতে হচ্ছে? উনি কেন উষ্মা প্রকাশ করে বলছেন কোর্ট সকল ক্ষেত্রে হস্তক্ষেপ করছে? তাহলে এই যে একটি অবস্থা, তার মানে কি কোনো সমন্বয় নেই? তার মানে কি এখানে বড় ধরনের একটি সমন্বয়হীনতা? তার মানে কি এটি বলবো আমরা যে শিক্ষা মন্ত্রণালয়ে যারা শিক্ষা মন্ত্রণালয় পরিচালনা করছেন তারা আসলে উপলব্ধিই করতে পারছেন না, কারণ তারা নিজেরা বিলাসবহুল এসি ঘরে বসবাস করেন, বিলাসবহুল গাড়িতে এসি সমৃদ্ধ বসবাস করেন, তাদের বাসা সেন্ট্রাল এসি, তাদের ছেলেমেয়েরা হয়তো বা এই দেশে লেখাপড়া করেন না, যার কারণে বাড়িতে তাদের সন্তানদের এই রোদে পড়া চেহারা দেখতে হয় না, তারা বিদেশে লেখাপড়া করেন। বাস্তবতা সেই জায়গায় চলে গেছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে যখন আমার যে কাজটি নয় সেই কাজের দায়িত্ব যখন আমাকে দেওয়া হয়, তখন
এখন যখন আমরা এলোমেলো কথা বলি, বা আপনি যেরকম বললেন যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে যে এই যে এক ধরনের হজবরল অবস্থা, এটি শুধু বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে নয়, বরং বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর নিয়ে যদি আপনি আলোচনা করতে চান, এক ধরনের সমন্বয়হীনতার দৃশ্যমান চিত্র কিন্তু ফুটে উঠেছে। সেটি আমরা দেখতে পাচ্ছি এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে। আজকে বিদ্যুৎ, আজকে শতভাগ বিদ্যুতের দেশে লোডশেডিংয়ের কথা আমরা শুনি। আপনি যদি গ্রামে যান, সমস্ত বনভূমিগুলো আমরা উজাড় করে দিয়েছি, পরিবেশ ধ্বংস করে দিয়েছি, আমার সংরক্ষিত ভাওয়াল বনকে লিজ দিয়ে দিয়েছি দীর্ঘমেয়াদে, বিলাসবহুল অট্টালিকা সেখানে উঠেছে। কথা ছিল না তো, বন তো সংরক্ষণ করার কথা ছিল। একটি শহরকে পরিবেশ বান্ধব করার জন্য, একটি স্কুল প্রতিষ্ঠানকে পরিবেশ বান্ধব করার জন্য যে পরিমাণ বৃক্ষ থাকার কথা, যে পরিমাণ গাছপালা লাগানোর কথা, তার কোনো দৃশ্যমান উদ্যোগ কি আমার বন মন্ত্রণালয় নিয়েছে? এই বন সংরক্ষণ করার জন্য আমার বন মন্ত্রণালয় আছে। চোখের সামনে আমার অক্সিজেনের যে ফ্যাক্টরি, আমার সুন্দরবন, সেই সুন্দরবনের মধ্য দিয়ে পরিবেশকে ধ্বংসকারী জাহাজ, পণ্যবাহী ভ্যাসেল এবং কয়লা পরিবহনকারী ভ্যাসেল, তেল পরিবহনকারী ভ্যাসেল, সেগুলো প্রবাহিত হচ্ছে, লিকেজ দিয়ে তেল বেরোচ্ছে, আমার সুন্দরবন দূষিত হচ্ছে। আমার সুন্দরবনের পাশে সমস্ত জনমানুষের বাধাকে উপেক্ষা করে, পরিবেশবাদীদের বাধাকে উপেক্ষা করে, আপনি রামপাল বিদ্যুৎ কেন্দ্র করে আপনি সুন্দরবনকে বিপন্ন করছেন। আজকে আপনি পার্শ্ববর্তী দেশ, আপনি ভারতে যান, আপনি দেখবেন যে সংরক্ষিত বনের সবুজায়ন দেখলে মনটা ভরে যায়। কিন্তু আপনি বাংলাদেশের জানতো, আপনি পাহাড়ি অঞ্চলে কোনো পাহাড়ে, যে পাহাড়ে আজ থেকে 20 বছর আগে আমি যখন ছাত্র জীবনে গিয়েছি, কত বড় বড় গাছ দেখেছি, সমস্ত বনগুলো উজাড় হয়ে গেছে। কারা করেছে? রাষ্ট্রের একটি দেশ আছে, দেশের বিভিন্ন সংস্থা আছে, দেখভাল করার জন্য বন বিভাগ আছে, সবাই আছে, রাষ্ট্রের কোষাগার থেকে তাদের বেতন দেওয়া হয়। কেন আমরা রক্ষা করতে পারি না? আজকে এই পরিবেশের প্রতি যে পরিমাণে অবিচার আমরা করেছি, তে পরিবেশ আমাকে সেই প্রতিদান ফিরে দেবে না, তার প্রতিশোধ নেবে না? সেই পরিবেশ তো, সেই যে পরিবেশটা রক্ষা করার জন্য যে ধ্বংসলীলাগুলো আমরা চালালাম, আজকে এই ঢাকা শহরের কথা চিন্তা করেন। এই একটি শহরকে পরিবেশ বান্ধব করার জন্য, এটিকে বসবাসযোগ্য করার জন্য যে রাস্তাঘাটগুলো আছে, কোনো গাছপালা কি আপনি দেখেন রাস্তাপালায়? আপনি সৌন্দর্য বর্ধনের জন্য বড় বড় গাছগুলোকে কেটে ফেলে দিয়ে আপনি ফুলের গাছ লাগাচ্ছেন। আপনি অক্সিজেনের, যেখান থেকে অক্সিজেন এসে এই কার্বন ডাই অক্সাইডকে শীতল করে আমার এই আরামদায়ক চলাচলকে নিশ্চিত করে, সেই গাছগুলোকে উজাড় করা হয়েছে এই ঢাকা শহর থেকে। শুধু ঢাকা শহরের চিত্র এটি নয়, সারা বাংলাদেশের চিত্র। স্কুল প্রতিষ্ঠানে বড় বড় গাছ ছিল, রাস্তার দুই ধারে গাছ ছিল, সেই গাছগুলোকে এখন আপনার চোখে পড়ে? আমরা পরিবেশ নিয়ে নিশ্চয়ই তাপমাত্রা নিয়ে আমরা কথা বলবো। এই তাপমাত্রা বৃদ্ধি হওয়ার মূল কারণটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান। আসলে আপনি চাচ্ছেন যে যেটি বললেন, শিক্ষা প্রতিষ্ঠানটি তাদের যে শিডিউল বা সময়সূচি সেটি রিশিডিউল করুক। আমি বলি যে বিষয়টা হলো যে এই ধরনের অভিজ্ঞতা তো আমাদের দেশে আছে, যে এই যখন প্রচণ্ড তাপ দেওয়া হয়, বা এই সময়টাই আমরা সকালবেলা করে 7টায় থেকে স্কুল কলেজ করতাম। এবং আমি বিশ্বাস করতে চাই, যারা আফরাদ ভাইদের মতো বয়সের মানুষ, আমাদের মতো বয়সের মানুষ, আমরা তো সকালে স্কুল করে আজকে এই জায়গায় দাঁড়িয়ে ছাত্রদেরকে লেখাপড়া করে। তখন যদি সম্ভব হয়ে থাকে, এখন কেন সম্ভব নয়? হ্যাঁ, আপনি হয়তো বলবেন যে আজকে বিদ্যুৎ হয়ে গেছে, এখনও গ্রামের অনেক স্কুলে বিদ্যুৎ নেই, এখনও গ্রামে লোডশেডিং হয়, এখনও গ্রামে সেই পরিবেশ শীতল করার মতো সবুজায়ন নেই। তো যখন নেই, তা আমার বিকল্প পদ্ধতি যেটা হাতে আছে, যে আমি স্কুল কলেজগুলো যদি সকাল 7টা থেকে শুরু করে 11টা পর্যন্ত পরিচালনা করি, একদিকে আমার শিক্ষা কার্যক্রমগুলোকে চলমান রাখা যায়, অন্যভাবে আমার ছাত্র এবং শিক্ষকদেরকে এবং অভিভাবকদেরকে, যারা তাদের সন্তানদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত, উদ্বিগ্ন, তাদের এই চিন্তা এবং উদ্বিগ্নের জায়গাটাকেও আমরা কমিয়ে আনতে পারি। সেই জায়গায় না গিয়ে আমরা কোর্ট পর্যন্ত আমাদেরকে যেতে হচ্ছে, সেটা সত্যিই অনেক দুঃখজনক আমাদের। অসংখ্য ধন্যবাদ। আমি একটু কুদ্দুস আফরাদ আপনাকে একটু শুনতে চাই যে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা এবং আমাদের যে এখন যে তাপমাত্রা অনুভূত হয় 40, 43, 43.8, সেটির সঙ্গে আর্দ্রতা যোগ হয়ে আসলে একটা অসহনীয় পর্যায়ে চলে গেছে আমাদের জনজীবন। সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ খোলা নিয়ে একটি হযবরল পরিস্থিতি। কি বলবেন সব কিছু মিলিয়ে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক অধ্যাপক হাসনাত আলী এবং যারা এই মুহূর্তে টেলিভিশনের সামনে আছেন, সবাইকে শুভেচ্ছা। প্রথমত হচ্ছে যে আপনি যে কথাগুলো বললেন, এই যে হযবরল বা শিরোনামে আনছেন যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বন্ধ নিয়ে সার্কাস, মূলত তাই গত কয়েকদিনে যেই পদক্ষেপগুলো গভর্নমেন্ট তরফে দেখা হয়েছে, তাতে এগুলা এখন দৃশ্যমান। বিষয়টা হচ্ছে যে উনি কিছুটা বলছেন, আমি ওনার কথার সাথে প্রায় সহমত রেখেই বলছি, এটা শুধু আমাদের না, তাপ বৃদ্ধির এই ঘটনাটা হচ্ছে এই সাবকন্টিনেন্টে এবং গোটা বিশ্বেই এখন একটা বৈরী পরিস্থিতি যেসব জায়গায়।
আমরা শুধু বাংলাদেশে ভুগছি না, উনি ভারতের উদাহরণ টানছেন, ভারতে একই অবস্থা। ভারতের অন্য অঞ্চল হয়তো এখন বৃষ্টি হচ্ছে, বরফ পড়ছে, কিন্তু আমাদের কাছাকাছি অঞ্চলে আমাদের চেয়ে হিট তাদের বেশি। তারা যে খুব স্বস্তিতে আছে তাও না। আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে যেটা হলো, উনি বলছেন যে আমরা সকালে ক্লাস করতাম। হ্যাঁ, আমরা সকালে, অর্থাৎ যখন হিট বেড়ে যেত তখন আমাদের ক্লাসগুলো 1 মাসের জন্য বা 15 দিনের জন্য বা 1.5 মাসের জন্য সকালে নিয়ে আসতো। এই জ্যৈষ্ঠ মাসে এগুলো করা হতো। এখন যে কথাটা, এখন সকালেও করতে পারে। আরেকটা হচ্ছে যে অনলাইন ক্লাস। আমরা কোভিডের সময় অনলাইন ক্লাস করেছি। আমাদের যেহেতু বিজ্ঞান প্রযুক্তি এগিয়েছে, আমরা কিছুদিনের জন্য শিক্ষাক্রমগুলো অনলাইনে কিছুদিনের জন্য। এখন বিষয়টা হচ্ছে কি জানেন, শিক্ষামন্ত্রী যে কাজগুলো করেন সেই কাজগুলো কিন্তু আমলাদের পরামর্শ করেন। আমলারা ওই ঝুঁকিতে যেতে চান না। শিক্ষকরাই তো ব্যাকডেটেড এখানে। ওরা ওই যে তার কম্পিউটারের অবস্থা, এখন বলবো ওই কম্পিউটার, আমরা যেটা নির্বাচন কমিশনের সময় দেখি, নির্বাচন কমিশনে যেই কম্পিউটার ব্যবহার হয় ভোটের ক্ষেত্রে, হ্যাঁ, ইভিএম, সেই ইভিএম কিছুদিন পর নষ্ট হয়ে যায়, লাখ লাখ টাকার জিনিস নষ্ট হয়ে যায়। খুঁজতে গেলে দেখা যাবে যে অধিকাংশ স্কুলে যেসব ল্যাপটপ দেওয়া হয়েছিল এগুলো হয় নষ্ট আছে, নাহলে কোনো মাস্টারের বাসায় এটা প্রাইভেটলি চলে গেছে। তো সেই খামতি পোষানোর জন্য নাহলে 15 দিন, 20 দিন, 1 মাস ক্লাস করতেই পারে। আমি বলতেছি স্কুল বন্ধ দিয়ে দেখ, বন্ধ চাচ্ছি না, কারণ এমনি অনলাইনে ক্লাসের কথা বলছি, এমনি কিন্তু রমজান, ঈদ আরও পূজা টুজা মিলিয়ে 1 মাসের উপরে বন্ধ চলছে। বন্ধটা কাটিয়ে এখন অনলাইনে ক্লাস করতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে বিদ্যুতের কী অবস্থা সেটা আমাদের বুঝতে হবে। আমরা বিদ্যুৎ সাপ্লাই ঢাকা সিটিতে হয়তো ভালো দিচ্ছি, চিরাং সিটিতে হয়তো ভালো দিচ্ছি, খুলনা রাজশাহীতে ভালো দিচ্ছি, গ্রাম পর্যায়ে বিদ্যুৎটা কতটা আছে এটা আমার মাথায় নিতে হবে। উনি একটা কথা বললেন এবং আমিও বলছি, এদেশের প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান আছে এখনও টিনের ঘরে ক্লাস হয়, এবং টিনের ঘরের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররাই রেজাল্টে ভালো করে। মজার ব্যাপারও চোরাই ভালো করে। আমি একটা এরকম শিক্ষা প্রতিষ্ঠান, আমি নিজে সভাপতি, আমি জানি সবচেয়ে ভালো করে আমার উপজেলা, আমার প্রতিষ্ঠান, কিন্তু টিনের ঘর। এখন ওইখানে পাশেই সরকারি স্কুল আছে, ওইখানে যায় না কেউ, ওইখানে কেউ যায় না। ওইখানে ওই যারা নাম লেখায় তারা হচ্ছে ওই যে মাঝে মাঝে খাদ্য দেয় শিক্ষার বিনিময়ে বা অর্থ দেয়, সেই কারণে হয়তো নাম থাকে, কিন্তু তারা পরে এই জায়গায়। তো এইগুলো মাথার ভিতরে সামগ্রিক জিনিসগুলো নিতে হবে। এটা তো ছেলে খেলা না, আজকে একটা ডিসিশন নিব, কালকে একটা নিব। যেরকম গতকালকে উনি এবং আমি আরেকটা টেলিভিশন টক শোতে ছিলাম, রাত্রে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি রাত্রেও নিশ্চিত না ডিসিশনটা কি, কারণ হাইকোর্ট ডিসিশন দিচ্ছেন মাদ্রাসা স্কুল সারা দেশে বৃহস্পতিবার বন্ধ। অভিভাবকরা কিন্তু দুশ্চিন্তায় আছে। আমি বলি গভর্নমেন্টের তরফ থেকে 15 জেলায় বলা হয়েছে যে 15 জেলায় বন্ধ থাকবে আর বাকিগুলো খোলা থাকবে, কিন্তু ফাইনালি কোনো ডিসিশনে যাওয়া হয় নাই। সন্ধ্যায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকার বিজ্ঞপ্তি এলো। এই যে ইনডিসিশন তো থাকার কথা না। আপনার ভাই এখানে আরেকটা ঘটনা ঘটছে, 31 সিগনাল সাপ্লিমেন্ট করি। মাউসি বলতেছে 3 দিন বন্ধ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে 2 দিন বন্ধ। যাদের সবচেয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি, ছোট ছোট বাচ্চাদের, তাদের 2 দিন, যারা উচ্চ মাধ্যমিকে পড়ে তাদের 3 দিন। তো এটা কোন ধরনের সমন্বয়? এটাও মানে এটা আরেকটা জিনিস জানি, এই হিট অ্যালার্ট যখন জারি করা হয় তখনও কিন্তু স্কুল এবার বন্ধের পরেই খুলে দেওয়ার কথা। ঠিক আগের দিন আমাদের স্বাস্থ্যমন্ত্রী, উনি অনেক রেসপন্সিবল, উনি শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করে, প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে এটা 25 তারিখ পর্যন্ত, 26 তারিখ পর্যন্ত বন্ধ উনি ব্যবস্থা করেন। এবং উনি ওই দিন এটাও বলছিলেন যে কোমলমতি শিশুরাদেরকে এই রিস্কে দেওয়া যাবে না, যদি বেড়ে যায় আমরা আবারও পদক্ষেপ নিতে চেষ্টা করব। স্বাস্থ্যমন্ত্রীর কি খুব অন্যায় করে ফেলছিল? উনি যেহেতু এই লাইনের বিশেষজ্ঞ ব্যক্তি, তার একটা মতামত দরকার ছিল। স্বাস্থ্যমন্ত্রী কিন্তু আগের দফা স্বাস্থ্যমন্ত্রীর উদ্যোগ নিয়ে করছেন, পরের দফা শিক্ষামন্ত্রীর উদ্যোগ নেওয়া দরকার ছিল যে অবস্থাটা কি, ওনার সাথে শুনে প্রাইম মিনিস্টার হোক বা অন্য কোনো জায়গায় জানানো দরকার ছিল। কিন্তু মনে হয় না যে কোনো সমন্বয় আছে। 1, 2 পরিবেশের কথা। পরিবেশ আমাদের, কালকেও বলছি আজকেও বলছি, আমাদের বিজ্ঞান প্রযুক্তি এগিয়েছে। আমাদের বিজ্ঞান প্রযুক্তি এগোনোর পাশাপাশি পরিবেশ সারা বিশ্বেই ক্ষতির মুখে আছে, আমাদের এখানেও আছে। আমাদের আবহাওয়া কোন দিকে যাচ্ছে, প্রস্তুতি আছে? আপনি যে আর্দ্রতার কথা বললেন, এই যে বেসামাল আর্দ্রতা, আমাদের এখানে এর চেয়ে হিটেও তো মানুষ ঘামে না কোথাও। আমরা মধ্যপ্রাচ্যে যেয়ে দেখি, যখন যাই এর চেয়ে হিট থাকে, বাট আমাদের যেহেতু ঘাম ঝরে না, আমরা দুর্বল হই না। এইখানে কিন্তু মানুষ অল্পতে দুর্বল হয়ে যায়।
রাস্তাঘাট আর্দ্রতার কারণে, কারণ তার শরীর থেকে তো পানি বেরিয়ে যায়। আমাদের এখানে রাস্তাঘাটে প্রধান বাহন কি এখন? রিক্সা। একটা রিক্সাওয়ালার কথা আবার চিন্তা করতে হবে, একদিক দিয়ে তার ফ্যামিলি আছে, আরেক দিক দিয়ে তার জীবন। তো আমি আবার আমাদের এই যে শিক্ষার্থীরা তো সবাই গাড়ি দিয়ে যায় না, স্কুল ভ্যানে যায়, মাথার উপরে থাকে টিনের একটা ছাউনি, রিক্সায় যায়, সিএনজিতে যায়। এটা হচ্ছে এদের সংখ্যাই 80%, আর 20% হচ্ছে গাড়িতে যাচ্ছে, এসি গাড়িতে। এবং এইসব ডিসিশনের ব্যাপারে এদের কথা যে ভাবা হয়েছে আমার মনে হয় না। যদি মনে হতো নিশ্চয়ই একটা আলোচনা করলে ফাইন্ডিংস। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে গর্তমি, এবং আমাদের আগে মানুষ না আগে এই শিক্ষা কার্যক্রম, এটা ভাবতে হবে। সো আমি মনে করি দুটোকে আমরা গুরুত্ব দিতেছি, এবং দুটোকে গুরুত্ব দিলে অনলাইনে ক্লাস নিতে পারে। আজকে যে সরে আসলো, কালকে একজন মাননীয় মন্ত্রী বলছেন উনি অ্যাপিল করবেন, আজকে শিক্ষা মন্ত্রণালয় জানানো অ্যাপিল করবেন না। তো এটা ভালো ডিসিশন। তো এইসব কথা তাৎক্ষণিক বলার ক্ষেত্রে, কারণ উনি একজন রেসপন্সিবল। 30 সেকেন্ড পরে আমি একটু বিরতি নিব। আপনি আচ্ছা, আমি এখন যে কথাটা বলছি, আমাদের এই তাপদাহ হয়তো আরও অব্যাহত থাকবে। সুতরাং বসে স্থির মাথা স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এরা মিলে একটা ডিসিশন দেওয়া উচিত। অনিশ্চিতে থাকলে কি হয়, ছেলেদের এমনি মাথার থেকে আরও একটা দুশ্চিন্তা বেড়ে যায়, এবং তাতেও কিন্তু মনস্তাত্ত্বিকভাবে লেখাপড়া ক্ষতিগ্রস্ত হয়। সে তো বাসায় বসেও তখন ডিসিশন নিতে পারতেছে না। তো এইটা মানে আশু দরকার, এবং এই কাজে সমন্বয় দরকার, সমন্বয় করে একটা ডিসিশন দেওয়া দরকার। এটা নিয়ে আমাদের ভুল ভ্রান্তিতে ভাবলে চলবে না। আর বিদ্যুতের যে ব্যবস্থাটা আছে মাথায় রাখতে হবে, বিদ্যুৎ ঢাকার পরিস্থিতি সারা দেশে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমি একটি বিরতি নিতে হবে, তবে আমাদের দর্শকদের জানিয়ে রাখতে চাই যে আমরা উপজেলা নির্বাচনে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে, স্থানীয় রাজনীতিতে আসলে সংঘাত সংঘর্ষ লক্ষ্য করছি। উদ্বেগ উৎকণ্ঠার পাশাপাশি আজকে কিন্তু গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির কার্যনির্বাহী সংসদের বৈঠক আছে, সেদিকে তাকিয়ে আছে যারা প্রার্থী রয়েছেন, বিশেষ করে আওয়ামী লীগ দল থেকে যারা প্রার্থী রয়েছেন তারা তাকিয়েছেন, অনেক বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে। সেসব বিষয় নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করবো। আমাদের সঙ্গে দুজন অতিথি স্টুডিওতে আছেন। প্রিয় দর্শক, ভিশন স্মার্ট টিভি দেশ সন্ধ্যা এখন নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ভিশন স্মার্ট টিভি দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। আমরা সরাসরি যেতে চাই ডক্টর মোহাম্মদ হাসনাত আলী, আপনার কাছে একটু যেতে চাই যে উপজেলা নির্বাচন নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে, আচরণবিধি লঙ্ঘন, আইন শৃঙ্খলা অবনতি, কেন্দ্র দখলের আশঙ্কা, এসব নানান বিষয় কিন্তু রয়েছে। নির্বাচন কমিশনের আপনার যে নিয়ন্ত্রণ বা নির্বাচন কমিশনের যে সুষ্ঠু করার যে তাগিদ, সেটি কতটা দেখছেন? এই অবস্থা আসলে নির্বাচন কেমন হবে? দেখেন, উপজেলা নির্বাচন বা যে কোনো স্থানীয় সরকার নির্বাচন আমি অন্তত আমার জীবনে দেখেছি 2008-এর আগ পর্যন্ত, যেটা একটা উৎসবের আমেজ পরিণত হয় গ্রামে। ভোট ক্যাম্পেইন, মিছিল, মিটিং, চায়ের টেবিলে আড্ডা। কিন্তু আপনি এবারের নির্বাচনে বা গত কয়েক বছরের নির্বাচনে আপনি এটি গ্রামে পরিলক্ষিত হয় না। শহরের চেয়ে গ্রামে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন বরাবর একটা উৎসবে পরিণত হয়। দেখেন, দেশের যদি অন্যতম বৃহৎ দল যদি একটি নির্বাচনে অংশগ্রহণ না করে বা সুষ্ঠুভাবে অংশগ্রহণ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়, তাহলে সেই নির্বাচন যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় না, প্রতিযোগিতামূলক হয় না, এটা যে গণতন্ত্রের সৌন্দর্য সেখানে থাকে না, এটার একটা দৃশ্যমান প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি। দেখেন, আপনি সংঘাতের কথা বলছেন, সংঘাত কারা করছে? সংঘাত সরকারি দল নিজেরাই করছে। আপনি যদি আমাদের পার্শ্ববর্তী নাটোর আমার আসলে পারে, সেখানে আপনি দেখলেন যে একজন প্রতিমন্ত্রীর শ্যালক, তিনি বিনা ভোটে নির্বাচিত হওয়ার খায়েশে যেভাবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণ করে শারীরিকভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত আমি সেটাও কিন্তু চাই না। এই যে প্রশ্ন সরকার যে সিদ্ধান্ত নিল এই ঘটনার পরে, বা নোয়াখালীতে প্রার্থীতা বাতিল করেছে, আমি একটু বলি যে এই ঘটনার পরে যে ঘটনাটি ঘটলো, আপনি কেন এই সিদ্ধান্তটা নিলেন? একজন মানুষের সাংবিধানিক অধিকার, সে কি তার ভাই, তার বোন, তার ভগ্নিপতি আওয়ামী লীগের মন্ত্রী, এমপি বলে আপনি একজনের সাংবিধানিক অধিকারকে আপনি খর্ব করবেন, আপনি দাঁড়াতে দেবেন না? বরং সমস্যা তো সেখানে নয়, সমস্যা হলো আইনের সঠিক প্রয়োগের না থাকা, সুশাসনের অভাব থাকা। আইন তো সবার জন্য সমান হওয়ার কথা। মন্ত্রী হোক, মন্ত্রীর ছেলে হোক, মন্ত্রীর বউ হোক, তাদের সাংবিধানিক অধিকার ভোটে দাঁড়ানোর। কিন্তু প্রশ্নটি হলো, তারা যেন
সেই ক্ষমতা বা প্রভাবকে ব্যবহার করে অন্যকে প্রভাবিত করতে না পারে, বা ভোট প্রয়োগের মানুষের যে সাংবিধানিক স্বাধীনতা বা অধিকার সেখানে বাধাগ্রস্ত করতে না পারে, এই জন্য দেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে, প্রচলিত দেশের আইন আছে, নির্বাচন কমিশনের বিধিবিধান আছে। তারা যদি তাদের নিরপেক্ষ দায়িত্ব, সাংবিধানিক দায়িত্বগুলো যথাযথভাবে প্রতিপালন করত, সঠিকভাবে প্রতিপালন করত, নির্মোহভাবে প্রতিপালন করত, সরকার, তারা, আমি আওয়ামী লীগ বলছি না, সরকার যদি নিরপেক্ষভাবে তার দায়িত্ব যদি পালন করত বা আইন শৃঙ্খলা বাহিনীকে পালন করার সুযোগ দিত, তাহলে এই ধরনের মন্ত্রী এমপিদের সন্তানরা ভোটে দাঁড়ালে সমস্যাটা কোথায়? জনগণ যদি মন্ত্রী এমপিদের শালী বউকে ভোট দিয়ে নির্বাচিত করে, আমার আপনার তো সমস্যা দেখার কথা নয়, রাষ্ট্রের তো কোনো সমস্যা দেখার কথা নয়। সংখ্যাটা হলো যে সরকার তো পারছে না তার দলের এই যে দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার পরে যে বিভিন্ন অপকর্ম বা ক্ষমতার অপপ্রয়োগের মধ্য দিয়ে যে সমস্ত ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করেছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আপনাকে ছোট্ট একটা কথা বলি উদাহরণস্বরূপ, যে কেন সরকার পারছে না, কেন নির্বাচন কমিশন পারছে না। আজকে তো এমপি সাহেব যে বললেন, নোয়াখালী সদরের এমপি, যে আমার ছেলেকে যদি ভোট না দেয় তাহলে ওই উপজেলায় কোনো উন্নয়নের কাজ হবে না। আজকে তার তো এমপিশিপ বাতিল হয়ে যাওয়ার কথা, কেন হয়নি? কেন তাকে একটা স্বতঃস্ফূর্ত নির্বাচন কমিশন করেননি? করেছে কি? করেনি তো। তাহলে যে নির্বাচন কমিশন এইটুকু সক্ষমতা রাখে না, সেই নির্বাচন কমিশন এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন করবে, এটি তো জনগণ বিশ্বাস করে না বা করতে পারে না। আপনাকে কালকের একটা কথা বলি, প্রথম আলোর নিউজ, ঝিনাইদহতে একজন সাবেক এমপি মোহাম্মদ আব্দুল হাই সাহেব, উনি সিনিয়র পার্লামেন্টেরিয়ান ঝিনাইদহ, আমি একসময় ওখানে চাকরি করতাম, সেই আব্দুল হাই সাহেব মারা গেছেন। মারা গেলে সেখানে উপনির্বাচন হবেন, একজন লোকাল সরকারি দলের একজন নেতা প্রার্থী হয়েছেন, তার বড় ভাই সম্ভবত আইন শৃঙ্খলা বাহিনীর একজন এডিশনাল ডিআইজি পদমর্যাদার, তিনি পুলিশের পোশাক পরে, র্যাঙ্ক ব্যাজ পরে তিনি দলীয় কার্যালয়ে গিয়ে যখন নমিনেশন পেপার জমা দেন উপনির্বাচনে, তখন আপনি কি আশা করতে পারেন যে দেশে আইনের শাসন বা দেশে সুশাসন বা দেশে যে নির্বাচনী যে বিচার বিধান যেগুলো বিদ্যমান তার সঠিক কোনো প্রয়োগ আছে? আজকেও তাকে শোকজ করার কথা ছিল, আজকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার জন্য তাতে আইনের আওতায় আনার কথা ছিল, সেগুলো তো হয়নি। তিনি কি এখনো ডিআইজি? এডিশনাল ডিআইজি। কোন উপজেলা এটি? এটি হলো যে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায়, এটা উপজেলা নির্বাচন নয়, এটা হলো সংসদের উপনির্বাচন। ঝিনাইদহ জেলার শৈলকুপা, ঝিনাইদহ 1 আসনের এই নির্বাচনে সেই জায়গায় ঘটেছে, এবং সম্ভবত সেই ভদ্রলোকটি ঢাকা, হ্যাঁ, সেই সম্ভবত সেই ভদ্রলোকটি টুরিস্ট পুলিশের এডিশনাল আইজিপি হিসেবে কাজ করেন মর্মে প্রথম আলোতে কালকে নিউজ হয়েছে। এডিশনাল আইজিপি না, ডিআইজি, এডিশনাল ডিআইজি। এবং এর আগে আপনার মনে আছে যে চাঁপাইনবাবগঞ্জের জাতীয় নির্বাচন, যে নির্বাচন 24-এ হইল জানুয়ারিতে, সেই নির্বাচনে ঢাকা রেঞ্জের ডিআইজি তার ভাইয়ের নির্বাচনী ভাই, তার ছোট ভাই চাঁপাইনবাবগঞ্জে, তিনি সেখানে গেলেন। প্রতিকার কোথায়? তা আপনি আইন শৃঙ্খলা বাহিনী, আপনি সরকার, আপনি সচিব, আপনি মন্ত্রী, আপনি তো নিরপেক্ষ ভূমিকা পালন করবেন, আপনি নিরপেক্ষ রোল প্লে করবেন, আপনি সবার জন্য সমান নির্বাচনী ফিল্ড তৈরি করবেন। আপনি চোখের সামনে আপনি অপহরণ করে নিয়ে গেলেন, জানেন আইন শৃঙ্খলা বাহিনী? চোখের সামনে ঘটনাগুলো ঘটে, জানে না? প্রভাব বিস্তার যখন করে তখন জানে না? আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান সাহেব, তার বিরুদ্ধে কালকে সাংবাদিক সম্মেলন হয়েছে শরীয়তপুরে, যে তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে 15টি লিখিত অভিযোগ দিয়েছে নির্বাচন আচরণবিধি ভঙ্গ করার জন্য। নির্বাচন কমিশনকে ওনাকে টাচ পর্যন্ত করতে পেরেছে। তো সেই নির্বাচন কমিশন আমার দেশে সুষ্ঠু নির্বাচন করবে, এটি বিশ্বাস করার মতো দৃশ্যমান কারণ তো ভোটাররা দেখে না। আর দেখে না বলেই আমরা উৎসববিহীন একটি নির্বাচন দেখছি, নিরুত্তাপ একটি উদযাপন দেখছি। আরেকটি কথা আপনাকে বলি, বাংলাদেশে যদি আপনি নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে চান, প্রতিযোগিতামূলক করতে চান, মাঠের খেলোয়াড় তো দুটি, একটি বিএনপি, একটি আওয়ামী লীগ। আপনি বিএনপিকে মাঠের বাইরে রেখে আপনি একদলীয় নির্বাচন করে আর একটা 5 বছরের ক্ষমতার মেয়াদকে বৃদ্ধি করে নেবেন, ওই নির্বাচন যে মানুষ গ্রহণ করে না তার সবচেয়ে বড় প্রমাণ 24-এ ভোটের হার। মানুষ আসেনি। এই ঢাকা শহরে গড়ে 10 থেকে 12% ভোটার হয়েছে নির্বাচন কমিশনের হিসাবে, তার মানে কি তা আওয়ামী লীগও তো আমরা একটু আসবো। আমরা জনাব কুদ্দুস আফরাদ আপনার কাছে আসতে চাইছি, আসলে এই নির্বাচন কমিশন এই যে নানান উদ্বেগ, উৎকণ্ঠা, কেন্দ্র দখল কিংবা আইন শৃঙ্খলা অবনতির যে শঙ্কাটি আমরা লক্ষ্য করছি, সেক্ষেত্রে আসলে নির্বাচন কমিশন কি পারছে বা পারবে এইসব নিয়ন্ত্রণ করতে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত? নিশ্চয়ই পারবে। ইলেকশন এর আগে তো 7 জানুয়ারি এই নির্বাচন কমিশন করছে, এবং সেই সময় যদি পেরে থাকে এইটা তার জন্য আরও অনেক ইজি, কারণ 300 আসনে একসাথে ভোট করেছে, আর এটা হচ্ছে 4 দফা, 476টা উপজেলায় ভোট হবে, 4টা দফা। এটাতে ম্যাজিস্ট্রেসি, পুলিশ, র্যাব, তারপরে বিজিবি এর সংখ্যা অনেক বেশি
ডেপ্লয়েড করতে পারবে এক একটা উপজেলা। এটাতে এমপি ইলেকশন যেটুকু হয়েছে এটাতে সেটা সম্ভব হবে না এক। আর এটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, রাজনৈতিক নির্বাচন না। উনি যেটা বললেন অধ্যাপক হাসনাত আলী সাহেব, উনি যে চোখে যে চশমা পড়ছে এই চশমাতে সব অন্ধকার দেখতেছে, এটা এই গ্লাসে পাওয়ার নাই, ওনার গ্লাসে কোনো পাওয়ার নাই, এই জন্য যা দেখতেছে সব অন্ধকার কুটকুটে কালো। তো তো যেটা হচ্ছে, হ্যাঁ আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি আছেই, ত্রুটি বিচ্যুতির প্রতিকার উনি বারবার ওই যে রেফারেন্সাল মন্ত্রী শালক প্রতিকারটা কী হয়েছে ওইটা কিন্তু উনি আর আনছেন না। প্রতিকার যে অ্যাডমিনিস্ট্রেশন নিয়েছেন, গভর্নমেন্ট নিয়েছেন, ওইটা উনি আনছেন না। তো ওই যে যেই ডিআইজি ওইখানে গেল ভাইয়ের ভোটে, ওই ডিআইজি যে চাকরি শেষ ওইটা উনি আনছেন না। না চাকরি কারো যায় না, কারো চাকরি যায় না। ওই উনি এখনো স্টিল ইজ ওয়ার্কিং অ্যাজ ডিআইজি অফ ঢাকা রেঞ্জ, স্টিল ঢাকা রেঞ্জে। না 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 না, ঢাকা রেঞ্জের ডিআইজি অন্যজন, নুরুল ইসলাম সাহেব। সেটাই ওনার ছোট ভাই চাপানগঞ্জ যখন এমপি ইলেকশনে দাঁড়ানোর জন্য জমা দিতে গেছিলেন, সেখানেও ওনার যাওয়ার ব্যাপারে একটা অভিযোগ। না না, নুরুল ইসলাম সাহেব এখানে জানেন, আপনি ভুল বলতেছেন। নুরুল ইসলাম সাহেবের ইয়েটা ছিল না, ওটা অন্যজন। আচ্ছা গেল। দুই হচ্ছে কালকে যেটা এখানে ঢাকা ফাইলিংয়ের সময় গেছে, হ্যাঁ দৃষ্টিকটু, এগুলার ব্যবস্থা উচিত। এখন এইটা হবে, আপনি অনেক মানুষ নিয়ে চলতেছেন, আপনার ভিতরে কে উদ্দেশ্যমূলক কি করতেছে? উনি যে হাসান সাহেবের পাশের লোক না, আমি এটা কিভাবে জানি? হাসান সাহেবের লোকই যে না, এটা আমি কিভাবে? ওনার আত্মীয় হতেও পারে, পলিটিক্যাল আত্মীয় হয়ে যেতে পারে, তো ওনার লোক না, এটা আমি বুঝি কিভাবে? প্রতিকার কি ব্যবস্থা নেওয়া হচ্ছে হবে? আমি কিন্তু সেই জায়গায় বলিনি, আমি শুধু এইটুকু বলার চাচ্ছি যে এটি তো নির্বাচনী ব্যবস্থায় কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তাহলে 24 ঘন্টা পার হয়ে গেছে, কালকে এই ঘটনাটা ঘটেছে, ছবি সহ প্রথম আলোর মতো পত্রিকায় এসেছে। আমার কথা, আমি যেটা বললেন যে পলক সাহেবের ওখানে ব্যবস্থা হয়েছে, আমি বলতে চাই এটা 24 ঘন্টায় ব্যবস্থা হবে এমন কোনো কথা হয়ে যাচ্ছে না। না না না, আমাকে আপনি যেটা বলছেন 2024-এর নির্বাচন, আপনি বললেন যে সব ভালো করতে হবে, নির্বাচন কমিশন কিছুই করতে পারেন, উনি ঘুমাইছে। নির্বাচন কমিশন বসে বসে আমাকে কথা বলতে না, আপনি আমি সাদা চোখে দেখছি, বরং আমার পাওয়ারও আছে। নির্বাচন কমিশন আমাকে কথা বলতে দেন, আমি আপনার সঙ্গে কোনো ইন্টারাপ্ট করি। বড় ভাই, বিষয়টা হচ্ছে যে এক চোখে দেখলে এই অবস্থাই হবে, এবং হতে হতে যেটা হচ্ছে এখন মাটি খুঁড়ে এদেরকে খোঁজ করতে হচ্ছে, মাটি খুঁড়েও পাওয়া যাচ্ছে না। ওই দল এখন 3-4 ভাগ হয়ে গেছে। কোন দল? উনি যেই দলের কথা বলিনি, যেই দলের কথা বলতেছে, যেই দল যায় না নির্বাচনে, যেই দল না যায় সেই দলের ভিতরে কি অবস্থা, এখন যাওয়ার মতো অবস্থা আছে কিনা ওইটাও ভাবতে হবে। কারণ ভোট ছাড়া গণতন্ত্রের কথা বলবে, গণতন্ত্র বিকশিত করার কথা বলবে, গণতন্ত্র শক্তিশালীর কথা বলবে, গণতন্ত্র রক্ষার কথা বলবে, আর গণতন্ত্রের প্রধান অস্ত্র হচ্ছে ভোট। ভোট বর্জন করে গণতন্ত্র না। হ্যাঁ, ভোট ব্যবস্থা নিয়ে প্রশ্ন আছে, সেই প্রশ্ন দূর করতে হলেও ভোটে যেতে হবে, সেই প্রশ্ন দূর করলেও ভোটে যেতে হবে, ভোট ছাড়া হবে না। এখন যদি মনে করে এই ভোটের আগে তারা গত ভোটের আগে 18 সালের ভোটের আগে 14 ভোটের আগে বলছে না যে নির্বাচন করো, 3 মাসের মধ্যে সরকার শেষ, তো এই সরকার তো 3 মাস না 3 টার্ম পার হয়ে যাচ্ছে, শেষ হয় নাই। তো ভ্রান্তিতে রেখা এই স্থিতিশীলতা নষ্ট করা, দেশের অগ্রগতি নষ্ট করা, এইটাই কারো কারো যদি এজেন্ডা হয়, এইটাই যদি কোনো এজেন্ডা হয়, তাহলে তো সেটা হচ্ছে দেশের জন্য ক্ষতিকর, গণতন্ত্রের জন্য ক্ষতিকর। ভুল ভ্রান্তি থাকবে, ভুল ভ্রান্তির প্রতিকার কী ব্যবস্থা নিচ্ছে সেই জায়গাটা আমার হিট করতে হবে, গভর্নমেন্টের সেই ব্যর্থতা আমার হিট করতে হবে। কিন্তু আমি সামগ্রিকভাবে সবগুলোকে ব্যর্থ বলতে পারি না। এই জায়গাটা হচ্ছে আমাদের পার্থক্যটা। এই জায়গায় নির্বাচন কমিশন অবশ্যই সফল হয়েছে, তার মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকবেই। এত বড় একটা ভোট করছে, ত্রুটি বিচ্যুতি থাকবে না? আমি কি সংসার, আমি কি আমার প্রতিষ্ঠান ঠিকভাবে যেইভাবে চাচ্ছি এইভাবে চলছে? প্রতিদিন কোনো না কোনো জায়গায় আমি 100 টার্গেট করলে আমি 80, 85, 90 টার্গেট যদি আমার সফল হয় তাহলে আমি সফল। আর যদি এটা 50-এর নিচে নেমে যায়, 60-এ থাকে, তাহলে আমি সফল হই না। সেই জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, আমরা, উনিও কোনো পার্টি করেন না, একবারে পার্টিতে নাম লাগানো না, আমারও নাই। আমি যেটা ভুল সেটাকে ভুল বলতে রাজি আছি, যেই ভুল প্রতিকারমূলক করার সেটাকে আমি বারবার বলবো। কারণ এখানে ভোটের জন্য যেই ব্যবস্থাটা আছে, এই ব্যবস্থাটাকে স্ট্রেংথেন করা যায়, এই ব্যবস্থাটাকে আরও শক্তিশালী করা যায়। লোকাল গভর্নমেন্টের ভোট হচ্ছে বিএনপির আমলে, বিএনপি সরকারের অধীন হয়েছে, ওইটাকে আওয়ামী লীগ কখনো বর্জন করছে, করে নাই, ঘেরাও দিয়া ফল নিজের কাছে আনছে। মানে অর্থাৎ মাঠের জনগণ যারা ভোটার, তারা যখন কিছু চায়, তারা ভোটে অংশ নিত, ভোটে কোনো যদি কারচুপি থাকতো, তারা ঘেরাও দিয়া ফল তাদের পক্ষে আনতো।
আমার এটা মনে আছে না, মহিউদ্দিন চৌধুরীর নির্বাচন নাসির সাহেবকে দেওয়ার জন্য পুরো ভোট ব্যাক্সো স্টেডিয়ামে ঢুকে স্টেডিয়াম রাত্রে ঘেরাও দিয়ে দিল বাইরে হারিকেন নিয়ে, রাত্রে ফলাফল পরে ঠিক হয়ে গেছে। তো এরকম বহু ঘটনা আছে। আমাদের 88 সালে নির্বাচন বর্জন করছিল দলগুলো, 2.5 বছরের মধ্যে এরশাদ সাহেবকে বিদায় করছে। 2096 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন বর্জন করছে, বর্জন করে মানুষ ঘেরাও দিয়ে সেই সরকার। এখন সেইটা যদি না হয় তার মানে জনগণের একটা বড় অংশ গভর্নমেন্টের অর্থাৎ সরকার রুলিং পার্টির প্রতি আস্থাবান, না হলে তো সরকার টিকতে পারে না। জনগণের আস্থা আছে দিকে টিকছে, কিন্তু এই রুলিং পার্টি কিভাবে আরো ভালো করতে পারে সেই জায়গাটা আমি যাব। 1 2 যদি অপোজিশনের কোনো ব্যর্থ থাকে সেটারও সমালোচনা করব, গভর্নমেন্টের কোনো ব্যবস্থা থাকলে সেটারও সমালোচনা করব। আমি চাইবো দেশটা যাতে স্মুথলি আগায়। বিএনপির মতো একটা দল, শক্তিশালী দল, বড় রাজনৈতিক দল, 3টা ভোট বর্জন করার বা 2টা ভোট বর্জন করছে, তাতে কি আসছে? একটা ভোটে অংশ নিছে, নাম কেউ আসছে, ভোটে অংশ নিছে, লিফলেট প্রচারপত্র পোস্টার কিছুই বানায়নি, তারা আগের থেকে ডিসিশন যে বানাবে না। অর্থাৎ একটা কালিমা ছাপ্পা লাগানোর জন্য, শাসক দলের পিছনে একটা ছাপ্পা দেওয়ার জন্য, এবং শাসক দল সেই ছাপ্পাটা খেয়ে গেছে, সেই ছাপ্পাটা খেয়ে গেছে। এখন শাসক দলের কিছু ভুল আছে, অপোজিশনের ভুল আছে, এই ভুলগুলোতে আমরা যারা সাধারণ মানুষ সাফারার আমরা, আমি তো মনে করি শক্তিশালী বিরোধী দল থাকা দরকার। গভর্নমেন্টের অনেক কিছু আছে যেগুলোতে লেজিস্টিমেটি, ওইখানে যদি আমাদের অ্যাসেম্বলিতে একটা ভালো অপোজিশন থাকতো আজকে অনেক কিছু পারতো না, কিন্তু গভর্নমেন্ট অনেক কিছু তার মতো করে নিচ্ছে। যেই কারণে এই যে শিক্ষা, একটু আগে শিক্ষা নিয়ে কথা বলছি, উপজেলা একই অবস্থা হবে। উপজেলা হচ্ছে এখন নিজেরা সেইখানে হচ্ছে রাজনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভিন্ন মতের মানুষ যখন অংশ নেয়, ভিন্ন অঞ্চলের মানুষ অংশ নেয়, সাধারণত উপজেলা ইলেকশনগুলো হচ্ছে লোকালি, নদীর এই পার ওই পার, রেলানের এই পার ওই পার, এই গ্রাম ওই গ্রাম, এই মিলে ইলেকশন হয়। ওইখানে আওয়ামী লীগ বিএনপি দেখে না মূলত। আসবো আপনার কাছে আমি প্রিয় দর্শক, আমরা ভিশন স্মার্ট টিভিতে সন্ধ্যা একটি ছোট্ট বিরতি নিতেই হচ্ছে, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ভিশন স্মার্ট টিভিদের সঙ্গে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম, দুজন অতিথি আমার সঙ্গে স্টুডিওতে আছেন। আমরা আলোচনা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, আপনার কাছে আবারও আসছি। অনেকগুলো প্রশ্ন করেছেন আপনার কাছে জনাব কুদ্দুস আফরাদ। একই সঙ্গে আমি একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। গণহারে বহিষ্কার নিয়ে বিএনপিতে প্রশ্ন উঠেছে এবং তৃণমূলে কি নিয়ন্ত্রণ হারাচ্ছে বিএনপি, যেখানে বিএনপি আসলে বলছে নির্বাচনে যাবে না, কিন্তু তাদের অনেক নেতাকর্মী আসলে নির্বাচনে গিয়েছে। এর মধ্যে ৭৯ জনের বেশি বহিষ্কার হয়েছে। দেখেন, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি যথার্থ ব্যক্তি নই, কারণ এটি বিএনপির তৃণমূলের সন্তুষ্টি অসন্তুষ্টি, এটি আওয়ামী লীগেও কিন্তু একই অবস্থা, তার কথা শুনছেন, এবং আওয়ামী লীগের দলের মধ্যে একই ঘটনাই ঘটছে, এবং নিজেদের মধ্যে আজকে কার্যনির্বাহী সংসদের বৈঠক আছে, নিজেদের মধ্যে তাদেরও বিভেদ তৈরি হচ্ছে। এটি তো মানুষ আসলে, আমরা এই সমস্ত নির্বাচনগুলো আমি আগেই বলেছি যে উৎসবের আমেজে গ্রহণ করতে চাই। বিএনপি কী ভাবছে সেটা বিএনপি বলতে পারবে। আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই সিনিয়র সাংবাদিক আফরাদ ভাই কিছু কথা বলেছেন, সেগুলো বিষয়ে একটু ছোট করে আমি একটু জবাব দিতে চাই। দেখেন, যে দলকে মাটি খুঁড়ে পাওয়া যাচ্ছে না সেই দলকে নিয়ে কেন আওয়ামী লীগের মতো দলের দ্বিতীয় প্রধান ব্যক্তিকে সকাল বিকাল রাতে এত কথা বলতে হয়? কেন সেই দলের মন্ত্রীদের ঘুম ভাঙে বিএনপির আতঙ্কে? কেন সেই দলের নেতা নেত্রীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অহর্নিশি পার্লামেন্টে দাঁড়িয়ে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে তারা বিএনপির সমালোচনা করেন? কেন? তারা তো মাটির নিচে চলে গেছে। বাস্তবতা ভিন্ন। বিএনপিকে বাদ দিয়ে যেরকম আওয়ামী লীগ একপক্ষীয় রাজনীতি করলে যেরকম সৌন্দর্য হয় না, ঠিক একইভাবে আওয়ামী লীগকে বাদ দিয়েও বিএনপি যদি কোনো কিছু করতে চায় সেদিনও এই রাজনীতি সৌন্দর্য হবে না। এটাই বাংলাদেশের বাস্তবতা, তর্ক করা যাবে। ২ নম্বর কথা, ভাই আমাকে বলছেন যে ৩বার নির্বাচন করে না। নির্বাচন করবে, নির্বাচন করতে হলে তো একজন নিরপেক্ষ রেফারি লাগে, একটি প্রস্তুতকৃত মাঠ লাগে, যেই মাঠটার অর্ধেক খানাখন্দ আর অর্ধেক পরিষ্কার। এরকম তো হয় না, এরকম হওয়ার কথা নয়। তা আপনার রেফারি এক দলের, আইন শৃঙ্খলা বাহিনী যে একবারে ব্যবহার করে এই নির্বাচনী বৈতরণীগুলো পার হয়ে যায়, এগুলো আমার বক্তব্য নয়, এনডিআই-এর বক্তব্য, IRR-এর বক্তব্য, ইউরোপিয়ান ইউনিয়নের বক্তব্য। তারপরে উনি বলছেন অনেক সুষ্ঠু নির্বাচন হয়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে কেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেব বললেন যে যদি ২০,০০০ বিএনপির নেতাকর্মীকে আমরা জেলখানায় না রাখতাম তাহলে আমরা এই নির্বাচন করতে পারতাম না? আপনি নির্বাচন কমিশনকে অনেক সক্ষম বলছেন, ভালো কথা। একটা প্রশ্নের জবাব আমাকে দেন যে যিনি কারো বিরুদ্ধে যদি মামলা থাকে সেই তথ্য যদি গোপন করেন তাহলে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, বিধান অনুযায়ী তার এই প্রার্থীটা বাতিল হয়ে যাওয়ার কথা। শাহজাহান ওমর সাহেব, ব্যারিস্টার শাহজাহান ওমর বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন,
উনি একই মামলার আসামি যে মামলার আসামি মির্জা আব্বাস, তারপরে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি সকালে মুক্তি পাইলেন, বিকালে বঙ্গভবনে গেলেন, গণভবনে গেলেন, পরের দিন নৌকার মাঝি হইলেন, তথ্য গোপন করলেন, নির্বাচন কমিশন দেখলেন না। আমি তো কালো চশমা, আমি সব কালো দেখি, উনি আমার ভাই তো সাদা দেখেন, নির্বাচন কমিশন তো সাদা চশমা দেখেন। তাহলে সেই দিন সেই সাদা চশমা দেয় কেন শাহজাহান ওমর সাহেবের নির্বাচনী প্রার্থিতা বাতিল করলেন না? বাস্তবতা ভিন্ন রে ভাই, এগুলো তর্ক করা যাবে, কিন্তু বাস্তবতা হলো যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় বড় ধরনের একটি সংকট রয়ে গেছে। আপনি নির্বাচনের কথা, নির্বাচন করবে, কারণ বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো পথ নাই। এদেশের গণতান্ত্রিক চর্চা যদি আমি বলি, নির্বাচনে যেতেই হবে। প্রশ্ন হলো কোন নির্বাচন? কেন আওয়ামী লীগ ইয়াজউদ্দিন সাহেবের অধীনে নির্বাচনে যায়নি? তারা মনে করেছে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়নি। আমি মনে করি তাদের দাবি যথার্থ ছিল। আজকে বিএনপি যে দাবি করছে যে আওয়ামী লীগের নেত্রী যখন একটি দলের প্রধান হন, তিনি যখন একটা সরকারের প্রধান, তার অধীনে নির্বাচন গেলে নির্বাচন সুষ্ঠু হয় না, তাহলে সেদিন যদি আওয়ামী লীগের দাবি যদি যৌক্তিক হয়, আজকে বিএনপির দাবি অযৌক্তিক হয় কি করে? সেদিন কে এম হাসানের অধীনে নির্বাচন করলেন না, কারণ বলা হলো কি যে উনি বিএনপির কোন জেলার আন্তর্জাতিক সম্পাদক ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী কি আওয়ামী লীগের কোন জেলার আন্তর্জাতিক সম্পাদক? তিনি তো একেবারেই কেন্দ্রীয় আওয়ামী লীগের সভানেত্রী। তার অধীনে নির্বাচন সুষ্ঠু হয় কি করে? আমি ছোট করে একটা কথা বলি, এখানে চ্যালেঞ্জ দেয় বলি আমি, স্থানীয় সরকার বলেন, জাতীয় নির্বাচন বলেন, কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি দলীয় সরকারের অধীনে। সেটি ৭৩ সনের নির্বাচন সুষ্ঠু হয়নি, বিএনপির অধীনে নির্বাচন সুষ্ঠু হয়নি, দলীয় সরকারের অধীনে আওয়ামী লীগের নেতৃত্বে সুষ্ঠু হয়নি, ইভেন জাতীয় পার্টির অধীনে নির্বাচন সুষ্ঠু হয়নি। ৪টি নির্বাচন সুষ্ঠু হয়েছে দল নিরপেক্ষ সরকারের অধীনে। এটি আমার আফরাদ ভাই জানেন না? জানেন তো। তাহলে নির্বাচনী ব্যবস্থার যে সংকটটি, সেই সংকটটাকে বিদ্যমান রেখে আপনি বিএনপিকে বলবেন ভোটে আসো, ভোটে আসো, ভোটে আসো, এটি হয় না। 18 সনের ভোটের কথা উনি বলেছেন, আমি আমার এলাকার কথা বলতে পারি। ডাকসুর ভিপি মাহমুদুর রহমান বগুড়া শিবগঞ্জ আসন থেকে দাঁড়িয়েছিলেন, উনি হোটেলে নাচ গার্ডেন থেকে বের হতে পারেননি, উনি ওনার নিজের ভোটটা পর্যন্ত দিতে দেন। মওদুদ আহমেদ সাহেব সাবেক আইনমন্ত্রী যেতে দিয়েছিলেন ভোট কেন্দ্রে যেতে দেননি তো। এবং রাতের ভোট 100%-এর বেশি, আমি তথ্য দিতে পারি যে 73টা সম্ভবত নির্বাচনী কেন্দ্র, 176টি নির্বাচনী কেন্দ্রে শতভাগ ভোট পেয়েছে, 76টি নির্বাচনী কেন্দ্রে শতভাগ ভোট পেয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশে এমন কোনো গ্রাম, এমন কোনো মহল্লা, এমন কোনো পাড়া আছে যে যেই পাড়ায় শতভাগ লোক বিএনপি করে, যেই পাড়ায় শতভাগ লোক আওয়ামী লীগ করে, যে পাড়ায় শতভাগ লোক জাতীয় পার্টি করে? কিন্তু এরকম তথ্য আছে, ওয়েবসাইটে দেখেন আপনি 2018 সালের নির্বাচন শেষ করতে। এবং এই যে বাস্তবতা হলো তর্ক আমরা করতে পারবো। আমি আপনার ভাইয়ের সাথে একমত যে যদি আপনি রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতার যদি পরিবর্তন করতে চান, নির্বাচনে যেতে হবে। কিন্তু সেই নির্বাচনে যেতে হলে নির্বাচনী ব্যবস্থার যে ত্রুটিগুলো রয়ে গেছে, 300 পার্লামেন্ট মেম্বারকে বলবৎ রেখে নতুন করে 300 পার্লামেন্ট মেম্বারকে নির্বাচন করবেন, এটি হয় না। আপনার ভাই হেলিকপ্টার নিয়ে নির্বাচনী ক্যাম্পে যাবেন, কথার কথা বলছি, আর আমি যাব হলো ভ্যান গাড়ি নিয়ে নির্বাচন করতে, এটি হয় না। আমার এক্সিস্টিং এমপি রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে নির্বাচনী প্রচারণা করবেন, আমি পারবো না, এটি হয় না। আপনি পার্লামেন্ট নির্বাচনে আপনি স্বপদে থেকে আপনাকে পদত্যাগ করতে হয় না, কিন্তু উপজেলা নির্বাচন আপনি করবেন, আপনি সেখান থেকে তাকে পদত্যাগ করে তারপরে থেকে নির্বাচন করতে হবে। এই যে অসম সব নির্বাচনী মাঠ তৈরি করে রেখে দিয়েছেন, এগুলোকে বলবৎ রেখে একটি বৃহৎ রাজনৈতিক দলকে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে বলবেন। 18 সনে বিএনপি নির্বাচনে যায়নি। মাননীয় প্রধানমন্ত্রী, সময় পেলে আসবো আপনার কাছে। আমরা একটু আপনার কাছে আসতে চাই। আজকে সবার চোখ আসলে গণভবনের দিকে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সেখানে আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের বৈঠক হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কারণে আজকে সবার চোখ সেখানে, যে উপজেলা নির্বাচনকে ঘিরে এই যে যত হইচই হজবরল সংঘাত সংঘর্ষ, সেগুলোর বিষয়ে আজকে কোনো একটি সিদ্ধান্ত হয়তো আসতে পারে। কোনো পরিবর্তন কি দেখছেন আজকের বৈঠকের মধ্য দিয়ে, বা কোনো ধরনের আস্থা আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি 1 মিনিট সময় নিতে চাই। আপনার কিছু কথা, একটা হচ্ছে উনি বলছেন যে কেন বিএনপির নাম নেই এখনো নেতারা, নাম নেই জন্য আওয়ামী লীগের নেতারা সম্ভবত, আমিও চাই না, সম্ভবত বুঝে গেছে এই দলটারে জীবিত রাখতে হবে, কারণ একে উইকেটে বোল্ড করে দেওয়া যায় বারবার, এইটাই থাকা দরকার। অন্যটা আসলে বিপদ, আর কেউ আসতে পারবে না, অন্য কোনো দল যাতে না গজায় এইটাকে জীবিত রাখতেছে, বিএনপিকে হারাইতে পারে সহজে। হ্যাঁ, এইটাকে ইজিলি হারানো যায়, এই জন্য এটাকে মুখে রাখে, হ্যাঁ, এটাকে বোল্ড আউট করা যায় সম্ভবত। 2 হচ্ছে হাসান সাহেবের কথা বললেন, শেখ হাসিনা কোন দলের সভাপতি এটা জিজ্ঞেস করলেন। উনি ভালো করেই জানেন যে উনি যেই নির্বাচনগুলোর সাফাই গাইলেন, 96 সালের নির্বাচনের পরে যে সংসদ হয়েছিল, খালেদা যে সংসদের বিরোধী নেত্রী ছিল, পুরো সংসদে মাত্র 5 দিন গেছে, পুরো সংসদে ওনার উপস্থিতি ছিল মাত্র 5 দিন। উনি সংসদটা টানা, মানে উনি তো ছিল আর বয়কটে ছিল টানা 2.5 বছর। একইভাবে 2001 সালের যেই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হলো, সেই নির্বাচনে কি তেলাসমতি ছিল এটা সবাই জানে, এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ বিরোধী দলে যায় তারাও বয়কটে গেছে।
তো নির্বাচন যদি নির্বাচনের মতো না হয় তাহলে কোনো নির্বাচনই আসলে পঙ্কিল মুক্ত না। আমি ওইটাই বলছি। উনি বলছেন যে দলীয় সরকার, আমি বলতেছি সবই পঙ্কিল মুক্ত। এটা ওদের কথা, ওই রাজনৈতিক দলগুলোর কথা, বিএনপির কথা, আওয়ামী লীগের কথা যায় নাই। অর্থাৎ নির্বাচনগুলো যাতে ম্যানিপুলেট করতে না পারে। আমরা কি দেখছি 2008 সালের নির্বাচনে, 2008 সালের নির্বাচন আগে 6 সালের নির্বাচন হওয়ার কথা। একটা তত্ত্বাবধায়ক সরকারের এই দেশে কে কাটাছেড়া করছে, কে এটা অপারেশন করতে করতে এটা নষ্ট করে দিছে, এটাকে দুর্নাম করে দিছে, পোস্টমর্টম করতে করতে এটা শেষ করছে, এটা কারা করছে? এটা তো ছিল না। এই তত্ত্বাবধায়ক সরকার চাপের মুখে যেভাবে হোক বিএনপি বিলটা পাস করছে। বিএনপি এটাকে প্রথম যেটা করলো যে বিএনপি আবার এটাকে বয়স বাড়ানো, অর্থাৎ কেএম হাসান যাতে প্রেসিডেন্ট থাকে। কেএম হাসান বিচারপতি, তিনি একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল দেখে আপত্তি হচ্ছে, এবং সেটা লাস্ট পর্যন্ত ইয়াজউদ্দিন সাহেব সেকেন্ড অপশনে গেলেন না, থার্ড অপশনে গেলেন না, ফোর্থ গেলেন না, উনি ফিফথে চলে গেলেন। উনি প্রেসিডেন্ট, উনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হলেন, আর বাকিগুলো দেখলেন না। সমস্যাগুলো তো ওই জায়গাটাই। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারকে পোস্টমর্টম করে পৌঁছিয়ে কবরে দিয়ে দিয়েছিল কিন্তু বিএনপি, সেই জন্য এটা অকেজো হয়ে গেছে। আর দ্বিতীয়ত যে কথাগুলো বলে, এক মিনিট শেষ করবো, ওইটা 1 মিনিটই বলবো। অসঙ্গতিটা তো আমার চোখেও থাকে। ভোটে কেউ পাওয়ারে নিয়ে যখন যায় আমার চোখেও থাকে, ঠেকবে না তা না, কিন্তু উপায় নাই যে আমাদের এখানে বারবার আমরা তত্ত্বাবধায়ক সরকারের নামে ইয়াজউদ্দিন সাহেব আর ফখরুদ্দিন সাহেব, মঈনুদ্দিন সাহেবের শাসন আমরা দেখছি, এর আগেও দেখছি। অর্থাৎ 96 সালে ঢুকে গেছিল। সেই সময় যদি বিরোধী দল থেকে একটু ইঙ্গিত দেওয়া হতো, ঢুকিয়ে গেছিল। সো ওই যাতে ঢুকতে না পারে, ওই ঢুকা বন্ধ করার জন্য এটা রাজনৈতিক স্বার্থে করা হচ্ছে, পুরো দেশের স্বার্থে। বিএনপি আসলে বিএনপিও এই সুবিধা দিয়ে পাবে, এমন না যে ওরা ওই সুবিধা দিয়ে পাবে না। আগে হচ্ছে জনগণকে পক্ষে নিয়ে যেতে হবে। জনগণ যদি যার সুবিধা হবে সুবিধা মতো করবে নির্বাচন। এইবার হচ্ছে আসি আপনার যেটা বললেন, এক কথা, আওয়ামী লীগ আজকে সন্ধ্যায় বসছে, সংখ্যা বেশি, 100 সম্ভবত 49টা উপজেলায় ভোট হবে 8 তারিখ। ওই ভোটটার ভিতরে 5-7 জন প্রার্থী আছে। একটু বড় স্কেলে দেখলে মিডিয়াতে একটু বড় স্কেল, চাচতো ভাই খালাতো ভাইকেও এটার ভিতরে ঢুকিয়ে দিছে। চাচতো ভাই খালাতো ভাই রিলেশনের ভিতরে পড়ে না, এটা 5-7 জনের ব্যাপারে আছে। আমি মনে করি আওয়ামী লীগ এই কাজটা, এটা উনিও কালকে আমাদের আলোচনা হচ্ছে, এই কাজটা কিন্তু আওয়ামী লীগ নিজেরাই, অর্থাৎ ওপেন না করে নিজেরাই ফোনে বা অন্যান্য মাধ্যমে, সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে শেষ করতে পারতো। এবং এইটা আমিও, উনি প্রথমেই বলছেন যে কারো ভাই বাচ্চা বা সন্তান হলে যদি তিনি পলিটিক্স করেন তাহলে তিনি দাঁড়াতে পারবেন না কেন, কিন্তু ভোট দিতে পারেন। নির্বাচনে আস্থা ফিরছে। তাহলে আমি মনে করি যে এই জায়গাটা আওয়ামী লীগের ক্ষতি করছে, ডেকে আনছে। এবং আওয়ামী লীগ এই জায়গাটা কার পরামর্শে কি করছে আমি জানি না, কিন্তু এতে হচ্ছে রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে, আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে, এবং এই জায়গাটার থেকে হয়তো বেরিয়ে যাবে আওয়ামী লীগ এখন। কিন্তু আখেরে বৃহত্তর যদি ভাবে চিন্তা করা হয় তাহলে রাজনীতিকে ডিমোরালাইজ করা হচ্ছে। আপনি কেন আমার কেন্দ্রীয় কমিটির সদস্য, আপনি কেন আমার কেন্দ্রীয় কমিটির অন্যান্য পদ পান, সেই জন্য আপনার অমুকের ছেলে দেখে দাঁড়াইতে পারবেন। অসংখ্য ধন্যবাদ কুদ্দুস আফরাদ, ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ভিশন স্মার্ট টিভি দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হচ্ছে। আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।